নমস্কার বন্ধুরা। রাত পোহালেই দোসরা মে, আর দোসরা মে মানেই বাঙালির সব থেকে গর্বের এবং প্রতিভাধর একজন মানুষের জন্মদিন। তিনি আর কেউ নন, আমাদের সকলের প্রিয় সত্যজিৎ রায়। আজকে সত্যজিৎ রায়ের জন্মদিনে আপনাদের জন্য একটা বিশেষ উপহার রয়েছে, বা আপনারা সারপ্রাইজ বলতে পারেন। এই সারপ্রাইজটা হলো, আজ ওনার লেখা দুটি গল্প আমরা পাঠ করতে চলেছি। মানে এক কে সাথ এক ফ্রি, হলো না, একটার সাথে একটা ফ্রি। তো গল্পে ফিরে আসা যাক। আজকের গল্প অনাথ বাবুর ভয়, রচনা সত্যজিৎ রায়। গল্পটি নেওয়া হয়েছে 12 ভূতের গল্প এই বইটি থেকে। শুরু হচ্ছে অনাথ বাবুর ভয়। অনাথ বাবুর সঙ্গে আমার আলাপ ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি। গত 2 দিন ধরে কাজের চাপে দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার লেখারও শখ, 2-একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের মধ্যে আর কি লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনে পাওয়ার ছুটি আর তিস্তা খানেক কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন? তারও অবশ্যই একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক ভিটে রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে বাড়িটা অফার করে বলল, আমি যেতাম, কিন্তু আমার এদিকে সমস্যা বুঝতেই তো পারছিস। তবে তোর কোনো অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ, হ্যাঁ আছে ওই বাড়িতে, ওই তোর দেখাশোনা করবে, তুই চলে যা। গাড়িতে যাত্রী ছিল অনেক। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটে কাটো মানুষটি, বছর 50 আন্দাজ বয়স। মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, আর চোখের চাহনি তীক্ষ্ণ, আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোকে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের কোনো পুরনো নাটকে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওই বুট জুতো, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানতে পারলাম যে তিনিও রঘুনাথপুর যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন অন্যমনস্ক হয়ে পড়লে, কিংবা এও হতে পারে তিনি ট্রেনের শব্দের জন্য আমার প্রশ্ন শুনতে পারেননি। যাক, বীরেনের পৈতৃক ভিটেটা দেখে মনটা খুশি হয়ে উঠল। বেশ বাড়ি, সামনে এক ফালি জমি, তাতে সবজি আর ফুল গাছ দুই রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা।
আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও চিলেকোঠার ঘরটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। ঘর দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুর আনতে ভুলে গিয়েছি। খুব ভুল করে ফেলেছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে কি হয়েছে বাবু? ওই তো কুণ্ডু বাবুর দোকান 5 মিনিটের পথ, ওখানেই গেলে পাবে ক্ষণ প্লেট। বিকেল 4টে নাগাদ চা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি সেটা একটি ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটি বেঞ্চিতে বসে 5-7টি প্রৌঢ় ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিত স্বরেই বলছেন, আরে বাপু, এ তো আর বলার কথা নয়, এ আমার নিজের চোখে দেখা। আর 30 বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল? এসব স্মৃতি অত সহজে বলার নয়। বিশেষ করে হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু। তার মৃত্যুর জন্য আমিও যে কিছু অংশে দায়ী, সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি এক প্যাকেট 7 o'clock কিনে আরও 2-একটা অবান্তর জিনিসের খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলে চললেন, ভেবে দেখুন, আমারই বন্ধু আমার সঙ্গে মাত্র 10 টাকা বাজি ফেলে রাত কাটাতে গেল ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরের দিন ফেরে না। শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর 3-4 জন কে ছিল ঠিক মনে নেই, গেলুম হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। কে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা ছড়িয়ে মরে কাঠ হয়ে আছেন। তার চোখ চাওয়া, দৃষ্টি করে কাঠের দিকে। আর সেই দৃষ্টিতে যে ভয়ের নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন? গায়ে কোনো ক্ষতচিহ্ন নেই, বাঘের আঁচড় নেই, চাপের ছোবল নেই, কিচ্ছু নেই। আপনারাই বলুন এখন কি বলবেন? আরও মিনিট 5 দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা হলো এই, রঘুনাথপুরে দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের একটি ঘরে নাকি অনেক কালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভদ্রলোক এর বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজও অবধি সেই বাড়িতে রাত কাটায়নি কেউ। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে বেশ একটা রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার কারণও আছে যথেষ্ট। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ির সম্পর্কে বেশ খানিকটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। আমায় দেখে বললেন, শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, তা কিছুটা শুনেছি। বিশ্বাস হয়? কি ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন?
ভূতের বাড়ির তো কথা অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক তো কই আজ অবধি একটিও মিট করলাম না। তাই ঠিক। অনাথবাবু একটু হেসে বললেন, হুম হুম, একবার দেখে আসুন না। কি? বাড়িটা দেখে আসবো মানে? বাইরে থাকে আর কি, বেশি দূর তো নয়, বড় জোর মাইলখানেক। এই রাস্তা থেকে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির ছাড়িয়ে ডান হাতি রাস্তায় ঘুরে পোয়াটাক পথ। ভদ্রলোককে বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কী করব, তাই চললাম ওর সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তার বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছনোর 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান। 2-3টে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানে এই জায়গাটা আগে বাগান ছিল। বাড়িটি অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়। কেমন যেন একটা বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়েছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সে ঘরটা দেখে এলো তো না? সে উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে, হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকে তো এসব ব্যাপারে দেখছি বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে তাই না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো বাড়িটা। বটে? আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখবো বলে এসেছি। আপনি যেদিন ট্রেনে আসার সময় আমার এখানে আসার কারণটা জানতে চাইলেন, আমি উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে স্থির করেছিলাম যে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? বলছি ব্যস্ত হবেন না, আমার কাজটা সম্বন্ধেই তো আপনাকে বলা হয়নি এতক্ষণ ধরে। আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এ ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ভুরুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে যা লেখে তার প্রায় সবই পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে এইসব বই পড়ার জন্য। পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নর্টনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি।
আমার লেখা বিদেশের সমস্ত নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে কি লাভ? তবে এটুকু বলতে পারি যে এদেশে এবারে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের কথা শুনে তিনি যে মিথ্যে কথা বলছেন বা বাড়িয়ে বলছেন এটা আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষ অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি? হ্যাঁ, আর সেসব কীরকম জায়গা জানেন? এই ধরুন জব্বলপুর, কার্শিয়াং, চেরাপুঞ্জি, কাথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, আর কত চাই? 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। অনাথবাবু হঠাৎ থেমে গেলেন, তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, ভূত আমায় ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। মাদ্রাজে ত্রিচিনপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার কাছাকাছি এসেছিল। কিরকম জানেন? অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই। যতবার মোমবাতি ধরাবো বলে দেশলাই কাঠি জ্বালাচ্ছি ততবারই কে যেন ফু দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল এবং আলো জ্বলার সঙ্গে সঙ্গেই ভূত বাবাজি সেই যে গেলেন, আর এলেন না। একবার কলকাতার ঝামাপুকুরের এক হানা বাড়িতে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন, অথচ ওই বাড়ির একটা অন্ধকারে ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রি নাগাদ হঠাৎ ব্রহ্মতালু গাছটা একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটু চুল নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এই কি করে আমার মাথা, নাকি অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করেছি? অথচ মশার কামড়টা তো আমিই খেলাম। টর্চ ছেলে আয়নায় দেখি টাকের কোনো চিহ্ন মাত্রই নেই। আমার যে চুল সেই চুলই রয়েছে আমার মাথায়। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভুতুড়ে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম ছেড়েই দিয়েছিলুম। এমন সময় একটা পুরনো বাঁধানো এই প্রবাসীতে রঘুনাথপুরের এই বাড়িটার একটা উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসব। অনাথবাবুর কথা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সে খেয়াল ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5টা 31-এ মানে তিনি বলতে চাইলেন আজ 5টা 31-এ সূর্যাস্ত, এখন 5:15 বাজে। তারপর বললেন, রোদ থাকতে থাকতে ওই ঘরটা যাতে আমরা একবার দেখে আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমি অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না, বরঞ্চ বাড়ির ভেতরটা আর
বিশেষ করে দোতলার ওই ঘরটা দেখবার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন আর নাট মন্দির। 100-150 বছরের কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, কত কথা এইখানে হয়েছে। আজ তার কোনো চিহ্ন নেই। উঠোনের 3 দিকে বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশ, তাতে একটি ভাঙা পালকি পড়ে আছে এবং পালকিটি ছাড়িয়ে হাত 10 গিয়েই দোতলায় যাবার সিঁড়ি। সিঁড়িটা এমন অন্ধকার, উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটি টর্চ চার করে চালাতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের ব্যূহ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছালাম। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক কিছু নয়। দোতলায় বারান্দায় দাঁড়িয়ে হিসাব করে দেখলাম, বাঁ দিক দিয়ে সোজা চলে গেলে যে ওই ঘর, ওটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থা খুবই শোচনীয়। কাজ নেই, বড় কাঁটাটি উধাও, পেন্ডুলামটি ভেঙে কাত হয়ে পড়ে আছে। উত্তর পশ্চিমের ঘরে দরজাটি ভেজানো ছিল। অনাথবাবু যখন তার টান হাতের তর্জনীটি দিয়ে সন্তর্পণে ঢুকে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণে আমার গাটা ছমছম করে উঠল। কিন্তু ঘরের ভিতরে ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হতো এককালে বৈঠকখানা ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানাই রয়েছে, উপরের তক্তাটা নেই। টেবিলের পাশে জানলার দিকে একটি আরাম কেদারা। অবশ্যই এখন আর সেটি আরামদায়ক হবে কিনা সন্দেহ, কারণ তার একটি হাতল আর বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি, ছাদ থেকে ঝুলছে একটি টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়ি নেই, কাঠের ডান্ডাটা ভাঙা এবং ঝালরের অর্ধেকটা ছেঁড়া। এছাড়া ঘরে আছে একটা খাঁচ কাটা বন্দুক রাখার তাক, একটি নলবিহীন গড়গড়া আর 2খানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কি একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, একটা গন্ধ পাচ্ছেন? কি গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ার গন্ধ মেশানো একটা গন্ধ। আমি 2-1বার বেশ জোরে শ্বাস টানলাম। অনেক দিন বন্ধ ঘর খুললে যে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, কই সে গন্ধ ছাড়া তোর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরেকটুক্ষণ চুপ করে থেকে তার বাঁ হাতের
তেলোতে ডান হাত দিয়ে একটা ঘুষি মেরে বললেন, আচ্ছা, বহুত আচ্ছা, এই গন্ধ আমার চেনা গন্ধ। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি না সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিনই তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজ থাকলুম না তার কারণ কাল অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত জিনিস। তাছাড়া দু একটি জিনিস সঙ্গে রাখা দরকার, সেগুলো বাড়িতে রয়ে গেছে, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলুম আর কি। ভদ্রলোক আমায় বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেওয়ার সময় গলাটা একটু নামিয়ে বললেন, আর কাউকে যেন আমার এই প্ল্যানের কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমাদের প্ল্যানটাই ভেস্তে দেবে। আর হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আমার সঙ্গে নিয়ে যেতে পারলুম না বলে কিছু মনে করবেন না। এই সব ব্যাপার বুঝলেন কি না, একা না হলে ঠিক জুত সই হয় না। পরের দিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা বেশি দূর এগোলো না। মন পড়ে রয়েছে সেই হালদার বাড়ির উত্তর পশ্চিম ঘরটাতে। আর রাত্রে অনাথবাবুর কি হবে সেই নিয়ে একটা অশান্তি উদ্বেগ কাজ করছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে পৌঁছে দিয়ে এলাম। ভদ্রলোকের গায়ে আজ গলা বন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই 2-3 সেলের টর্চ। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের পকেটে দুহাত ঢুকিয়ে তিনি বললেন, এই দেখুন, এটিতে আমার রয়েছে নিজের ফর্মুলায় তৈরি টেপ। শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা কামড়াবে না। আর দ্বিতীয় বোতলটি হলো কার্বলিক অ্যাসিড, ঘরের আশেপাশে ছড়িয়ে দিলে আর সাপের উৎপাত থেকে নিশ্চিন্ত। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে বুট জুতো খটখটিয়ে তিনি হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ভালো ঘুম হলো না। ভোর হতে না হতে ভরদ্বাজকে বললাম, আমার থার্মোফ্লাস্কে 2 জনের মতো চা ভরে দিতে। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ি ফটকের কাছে এসে দেখি চারিদিকে কোনো সারা শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান হালদার বাড়ির দিকে যাব, সেটা আমি চিন্তা করছি। এমন সময় হঠাৎ শুনতে পেলাম, ও মশাই, এই যে এদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের পূব দিকের জঙ্গলের ভিতর থেকে আমার দিকে হেঁটে বেরিয়ে আসছে। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে কোনো ভয়ঙ্কর বা ভয়াবহ অস্বাভাবিক অভিজ্ঞতা তার হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে হাতে একটা নিমের
ডাল দেখিয়ে বললেন, আর বলবেন না মশাই, আধ ঘন্টা বনে বাজারে ঘুরছি এই নিম ডালে খোঁজে। আমার আবার দাঁতনে অভ্যেস না। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতে কেমন বাঁধো বাঁধো ঠিক। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন? চলুন না, এই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যায়। গরম চায়ের একটা চুমুক দিয়ে তৃপ্তিসূচক শব্দ করে আমার দিকে ফিরে তাকিয়ে মুচকি হেসে অনাথবাবু বললেন, হুম 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 হুম। অনাথবাবু বললেন, খুব কৌতূহল হচ্ছে তাই না? আমি আমতা আমতা করে বললাম, হ্যাঁ হ্যাঁ, মানে তা একটু। বেশ, তবে বলি শুনুন, এটা কিন্তু হাইলি সাকসেসফুল একটা এক্সপিডিশন। আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভিতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে দিই। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ারের থেকে বিপদের আশঙ্কা বেশি থাকে। যাই হোক, চারপাশে আর বিপজ্জনক বা সন্দেহজনক কিছু দেখতে পেলাম না। বাড়িটা ঢুকে একতলা ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলো একবার দেখে নিন। জিনিসপত্র আর একদিন ধরে তো বিশেষ পড়ে থাকার কথা না। একটা ঘরে কিছু আবর্জনা, আরেকটার কড়ি কাঠে গুটিয়ে চারেক ঝুলন্ত বাদুড় ছাড়া আর কিছুই চোখে পড়ল না। বাদুড়গুলো আমায় দেখেও নড়ল না, আমিও তাদের ডিস্টার্ব করলুম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটাতে এসে রাত কাটানোর সমস্ত আয়োজন শুরু করলুম। একটা ঝাড়ু এনেছিলুম, তাই দিয়ে প্রথমে আরাম কেদারাটাকে ছেড়ে পুছে সাফ করলুম। কদিনের ধুলো জমেছিল কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল। তাই জানলাটা খুলে দিল। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান, তাই জন্য তাই বারান্দার দরজাটাও খোলা রাখ। তারপর টর্চ ফ্লাস্কটা মেঝেতে রেখে বেড ছেঁড়া আরাম কেদারাতেই শুয়ে পড়ল। অস্বস্তি হচ্ছিল বেশ, তবে এর চেয়েও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই কিছু মাইন্ড করলাম না। আশ্বিন মাস, 5:30টায় সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ গাঢ় হয়ে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমেই স্পষ্ট হয়ে উঠল। আমি এমনি তো খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিল। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছে। সেটা মিনিট খানেক ঘোরাঘুরি করে আবার জানলা দিয়ে বেরিয়ে। তারপর কখন যে শেয়াল আর ঝিঝির ডাক থেমে গেছে, আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি, খেয়ালই নেই। ঘুম ভাঙলো একটা শব্দ, ঘড়ির শব্দ। ঢং ঢং করে 12টা বাজলো। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, চাঁদ ঘড়ির আওয়াজ।
আর সেটা আসছে বাইরের বারান্দা থেকে। কয়েক মুহূর্তের মধ্যে ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করল। এক, আমি আরাম কেদারায় সত্যি খুব আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠে তলায় কে যেন একটা বালিশ গুজে দিয়ে গেছে। আর দুই, আমার মাথার উপর একটা চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা। তা থেকে একটা নতুন দড়ির দেওয়ালে ফুটো দিয়ে বারান্দায় চলে গেছে। আর কে জানি সে দড়িতে টান দিয়ে পাখাটি তুলিয়ে আমার চমৎকার বাতাস করতেছে। আমি অবাক হয়ে এসে উপভোগ করছি। আর এমন সময় রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোতে উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো একটা চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে, আর তা থেকে ভুর ভুর করে বেরোচ্ছে একেবারে সেরা অম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিক করে হেসে বললেন, বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, শুনে তো ভালোই লাগছে। আপনার রাত তাহলে মোটামুটি আরামেই কেটেছে না? আমার প্রশ্ন শুনে ভদ্রলোক হঠাৎ গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবুর অনাথবাবু আমার দিকে চাইলেন। এবার কিন্তু ঠোঁটের কোণে সে হাসিটি নেই। আমি বললাম, আমি আবার প্রশ্নটা করলাম। তারপর ধরা গলায় ভদ্রলোক বললেন, পরশু আপনি যখন ঘরটায় গেলেন তখন ঘড়ি কাঠের দিকটা একবার ভালো করে দেখেছেন কি? আমি বললাম, তেমন ভালো করে দেখিনি বোধহয়। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার আছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটি কথাই বললেন,